আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজ নিহির স্বপ্ন পূরণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে। তার অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফলস্বরূপ সে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। দিন রাত এক করে পড়াশোনা করেছিল, পরীক্ষার আগে খাওয়া দাওয়া পর্যন্ত ঠিকমতো করেনি। তাই আজ সে ভীষণ খুশি। এই খুশিতে খানবাড়িতে আজ রান্নার আয়োজন চলছে। যার চঞ্চলতা খানবাড়ির সবাইকে মাতিয়ে রাখে সে হলো খানবাড়ির ছোট ছেলে আহনাফ খানের একমাত্র মেয়ে মেহেজাবিন খান নিহিন। খানবাড়ির বড় ছেলে হলেন আশরাফ খান, তার এক ছেলে এক মেয়ে। বড় ছেলের নাম আরিয়ান খান, যে বর্তমানে খানবাড়ির ব্যবসা সামলাচ্ছে। বাবা চাচার পর ব্যবসার হাল ধরেছে সে। যদিও বাবা চাচা এখনো ব্যবসা দেখে, তবে বেশিরভাগ কাজই সামলায় আরিয়ান। আর আশফাক খানের ছোট মেয়ে আশফিয়া খান নওশিন এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। আজ খানবাড়িতে খুশির আমেজ। নিহির চান্স পাওয়ার খুশিতে সকল আত্মীয় স্বজনদেরকে মিষ্টি বিতরণ করা হয়েছে। নিহি খুশিতে পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। নিহি, আজ তুই যা চাইবি তোকে তাই দিব, বল তোর কি চাই। আরিয়ানের কথা শুনে নিহির মা মারিয়া খান বলেন, সেটা কি তোর অজানা? রেজাল্ট দেওয়ার আগে থেকেই তো ও বলে রেখেছে ও যদি চান্স পায় তাহলে ওকে ল্যাপটপ কিনে দিতে হবে। তোরা ওকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস। এর মধ্যে আরিয়ানের মা রাজিয়া খান বলেন, এভাবে বলছিস কেন? এই বাড়িতে ওর মতো এত ভালো রেজাল্ট কেউ করেনি। আজকে ও যা চায় তাই পাবে। আমার তো শুধু এই দুটাই বোন, ওদের আবদার পূরণ না করে আর কার আবদার পূরণ করব? শুধু তোমরাই বলে যাচ্ছ তখন থেকে, আমাকে তো কেউ বলার সুযোগই দিচ্ছ না। আচ্ছা বাবা সরি, তুই বল তোর কি লাগবে। ল্যাপটপ পরে দিলেও চলবে, কিন্তু আজকে বিকেলে আমাদের দুই বোনকে ঘুরতে নিয়ে যেতে হবে ভাইয়া। ঠিক আছে, তোরা দুজন রেডি হয়ে থাকিস, আমি অফিস থেকে এসে তোদের নিয়ে যাব। এই বলে সে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কতদিন কোথাও ঘুরতে যাইনি ভাইয়া, সব সময় কাজে ব্যস্ত থাকে, যার জন্য আমাদের কোথাও যাওয়া হয় না। আজকে নিহি আপুর জন্য আমরা ঘুরতে যাব। থ্যাংক ইউ নিহি আপু। থ্যাংক ইউ পরে দেশ, আগে চল আমরা ড্রেস সিলেক্ট করে নিই। হ্যাঁ হ্যাঁ চলো। নিহি আর নওশিন উপরে যাবে এমন সময় আশফাক খান বাড়িতে প্রবেশ করে। তিনি রাজিয়া খানের উদ্দেশ্যে বলেন, কাল বাড়িতে মেহমান আসবে, আয়োজন শুরু করে দাও। আশফাক খানের কথা শুনে নিহি জিজ্ঞেস করে, কে আসবে বড় আব্বু? তোমাদের ফুপিরা সবাই আসবে, সাথে তোমাদের জন্য একটা সারপ্রাইজও নিয়ে আসবে। কেমন সারপ্রাইজ? বাড়িতে প্রবেশ করতে করতে আহনাফ খান বলেন, সেটা আসলেই দেখতে পাবে। সারপ্রাইজটা কি আমাদেরও বলা যাবে না? ফুপি আসবে শুনে নিহি খুশিতে গদগদ হয়ে বলে, সারপ্রাইজটা কি আমি চান্স পাওয়ার খুশিতে? ধরে নিতে পারো। তোমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে, খুলে দেখ। নিহি একটা বক্স খুলে দেখে তার মধ্যে একটা ঘড়ি, আর একটা বক্স খুলে দেখে একটা ড্রেস। এগুলো আমার আর তোমার বড় আম্মুর পক্ষ থেকে। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। গিফটগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা যাও। এরপর নিহি আর নওশিন উপরে চলে যায়। রাজিয়া খান আর মারিয়া খান রান্না করতে চলে যান। আশফাক খান আর আহনাফ খানের একমাত্র বোন মালিহা খান। মালিহা খান আহনাফ খানের বড়, আশফাক খানের ছোট, অথচ তিনি খানবাড়ির মেঝো মেয়ে। ওনার দুই ছেলে এক মেয়ে। বড় মেয়ে মাইশা বিয়ে হয়েছে 3 বছর হলো, তার একটা মেয়েও আছে। বড় ছেলে তানবীর আহমেদ মাহিন পড়াশোনার জন্য 6 বছর ধরে বিদেশে। মাহিন মাইশার ছোট। মাহিরের ছোট আদিল, যে এখন অনার্স 3rd ইয়ারে পড়ছে। আদিলেরও ইচ্ছে ছিল বিদেশে পড়াশোনার, কিন্তু মাইশার বিয়ের পর মালিহা খান একা হয়ে যাবে বলে আদিল যায়নি। এছাড়াও ওর বাবা আফজাল আহমেদও চাননি আদিল বিদেশে যাক। এত বছর ধরে তিনি একা হাতে বিজনেস সামলাচ্ছে। তিনি চান আদিল যেন বিজনেস দেখে, কারণ মাহিন দেশে ফিরে নিজের বিজনেস দাঁড় করাতে চায়, যদিও পাশাপাশি বাবার বিজনেসও দেখবে। খানবাড়ির সকলে দুপুরের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গিয়েছে। নিহি রুমে বসে গভীর মনোযোগ সহকারে গল্পের বই পড়ছে। হঠাৎই তার ফোনে কল আসে। নিহি ফোন রিসিভ করে সালাম দেয়। নিহি ফোনের দিকে তাকিয়ে দেখে মীরা কল দিয়েছে। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম ননদিনী, কি করছেন? বই পড়ছিলাম, তুই কি করছিস? আমি আর কি করব, তোর মতো আমার গল্পের বই পড়ার অভ্যাস নেই। চল না কোথাও ঘুরে আসি, দুজনে একই ভার্সিটিতে চান্স পাওয়ার আনন্দে একটু ঘুরতে যাব না? বাসায় ভালো লাগছে না। ঘুরতে তো অবশ্যই যাব, কিন্তু বাসা থেকে তো একা যেতে দেবে না। ভাইয়াকে বলেছি ঘুরতে নিয়ে যেতে।
তোকে যাওয়ার সময় গাড়িতে তুলে নিব, তুই বিকেলে রেডি হয়ে থাকিস। ওকে জানো, অনেক দিন পর ওনাকে দেখতে পাবো। আবার হতাশ হয়ে বলে, কিন্তু তোর ভাইয়া তো আমার দিকে তাকাবেও না। ভাইয়া কোনো মেয়ের দিকেই তাকায় না, কিন্তু তোকে দেখলে ভাইয়ার পছন্দ হবে আমি জানি। মূলত তোদের মুখোমুখি হওয়ার জন্য আমি ভাইয়ার কাছে ঘুরতে যাওয়ার বায়না করেছি। একবার যদি ভাইয়া তোকে পছন্দ হয়ে যায়, যেভাবেই হোক আমি তোকে ভাবি বানাবই। মীরা নিহির বেস্ট ফ্রেন্ড। সে স্কুল জীবন থেকেই দুজনে একসাথে পড়াশোনা করছে। ভাগ্যক্রমে একই ভার্সিটিতেই দুজনে চান্স পেয়ে গিয়েছে। অ্যাডমিশন পরীক্ষার সময় নিহিকে যখন আরিয়ান নিয়ে গিয়েছিল, তখনই মীরা আরিয়ানকে দেখেছিল। আরিয়ানকে দেখে মীরা নিহিনকে বলেছিল, তোর ভাইটাও তো মাশাল্লাহ দেখতে। মীরা কথাটা এমনিতেই বলেছিল, তার মনে সেরকম কোনো ফিলিংসই ছিল না। কিন্তু নিহি সেদিন থেকেই মীরাকে মনে মনে ভাবি বানিয়ে ফেলেছে। সারাক্ষণ মীরাকে দেখলেই ভাবি ভাবি করতো। মীরা প্রথম প্রথম বিরক্ত হলেও এখন মীরার মন আরিয়ানের জন্য কিছুটা দুর্বল হয়েছে। সেদিন মীরা আরিয়ানকে দেখলেও আরিয়ান মীরাকে দেখতে পায়নি। তাই নিহির প্ল্যান করেছে ওদের দুজনকে মুখোমুখি করবে, কিন্তু আরিয়ানের ব্যস্ততার জন্য কিছুতেই পারছিল না। তাই এই সুযোগ সদ্ব্যবহার করছে। বিকেলে 3 ভাই বোন বেরিয়ে পড়লো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি মীরাদের বাসার কাছাকাছি আসতেই, ভাইয়া গাড়ি থামাও। কেন? মীরা সহ যাবে আমাদের সাথে। এটা আবার কে? আবার বেস্টি। ওহ আচ্ছা, ঠিক আছে। আরিয়ান গাড়ি থামায়। নিহি মীরাকে কল দেয়। কিরে কই তুই? বের হ, আমরা বাইরে অপেক্ষা করছি। এই তো আসছি। মীরা এসে গাড়িতে উঠেই আরিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাসার সবাই ভালো আছে? জি। গাড়ি এসে থামে একটা পার্কের সামনে। সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। সবার শেষে নেমেছে মীরা। মীরা নামতেই আরিয়ানের নজর পড়েছিল মীরার দিকে। তখন গাড়িতে ভালো করে দেখেনি মেয়েটাকে। মীরা সাদা এক রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল। মেয়েটা অতিরিক্ত ফর্সা না হলেও এতটুকুতেই অপরূপা লাগছে। নওশিন ডাকতেই আরিয়ান চোখ সরিয়ে নেয় আর মনে মনে বলে, এটা আমি কি করেছিলাম? ওর দিকে এভাবে তাকিয়েছিলাম কেন? বনুরা কি ভাবলো কে জানে। নিহি আরিয়ানকে মীরার দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে আর বলে, চলো ভাইয়া সামনে যাই। হ্যাঁ চল। নিহি হাঁটতে হাঁটতে মীরাকে বলে, দেখেছিস আমি বলেছিলাম না ভাইয়ার তোকে পছন্দ হবেই। মিললো তো আমার কথা। ভাইয়া তোর দিকে অপলোক তাকিয়েছিল। আমার সুন্দরী বেস্টির প্রেমে পড়তে যে কেউ বাধ্য। তোর মায়াবী মুখখানা দেখলে সবাই প্রেমে পড়ে যায়, বুঝেছিস? হয়েছে, আর বেশি বেশি বলতে হবে না। আমি সুন্দর হলে তুই কি? তুই তো আকাশ থেকে নেমে আসা পড়ি। অনেক ছেলেই তোকে মনে মনে ভালোবাসে, কিন্তু তোকে বলতে ভয় পায়। তোকে কে বলেছে এসব উল্টাপাল্টা কথা? কলেজে তো অনেক ছেলেই তোকে পছন্দ করত। যাই হোক, এসব কথা এখন এখানে বলিস না, উনি শুনে ফেলবে। এছাড়াও সামনে নওশিন আছে, ও শুনে ফেলবে। নওশিন শুনলে কিছু হবে না, আমি শিওর ও তোকে ওর ভাবি হিসাবে আমার চেয়ে বেশি পছন্দ করবে। ওকে বললে ও নাচানাচি শুরু করে দিবে। যদি ওর আচরণে ভাইয়ার নজরে পড়ে, তাই ওকে এতদিন কিছু বলিনি আমি। আচ্ছা সেসব পরে দেখা যাবে, ঘুরতে এসেছি, এখন ঘুরি। এর মধ্যেই নওশিন ডাক দেয়, আপু তোমরা তো পেছনে পড়ে আছো কেন? তাড়াতাড়ি আসো, সন্ধ্যা হয়ে গেলে আর বেশি ঘুরতে পারবো না। সবাই পার্কে অনেক ঘোরাঘুরি করে, সাথে খাওয়া দাওয়া করে। নিহি, মীরা আর নওশিন কিছু ছবি তুলেছে। এর মধ্যে আরিয়ান অনেকবার মীরার দিকে আর চোখে তাকিয়েছিল। সেটা কারোর চোখ না পড়লেও নিহির চোখে পড়েছে। আর নিহিও ভাইকে বুঝতে দেয়নি যে সে দেখেছে। ঘোরাঘুরি শেষে সবাই বাড়িতে চলে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিহিন মীরাকে কল দেয়। ভাবি যান, আমি কি যে খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। ভাইয়া তোমার দিকে তাকিয়েছিল, মানে ভাইয়ের পছন্দ হয়েছে। কি যে শান্তি লাগছে। কিন্তু আমার যে ভয় লাগছে। কেন? কিসের ভয়? জানি না, আমাদের সম্পর্কটা যদি কোনোভাবে গড়ে ওঠে, বাসা থেকে মেনে নিবে তো? দেখ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে প্রেম ভালোবাসা এসব হয় না। তাই আমি কখনো এসবের কথা কোনোদিন ভাবিনি, কোনোদিন কোনো ছেলেকে ওই নজরে দেখিনি। কিন্তু সেদিন তোর ভাইয়াকে দেখে আমার অদ্ভুত অনুভূতি হয়েছিল। কোনো ছেলেকে দেখে আমার এরকম ফিল হয়নি। ওনাকে দেখে কেন এমন লেগেছিল আমি জানি না। আনমনে বলেছিলাম, উনি তো দেখতে মাশাআল্লাহ। বলার পরেই উপলব্ধি করলাম এটা আমি কি বললাম, কেনই বা বললাম। এরপর আমি নিজেকে সামলে নিয়েছিলাম,
কিন্তু এরপরে তুই আমাকে ভাবি ভাবি বলা শুরু করলি। তোকে আমি অনেকবার বারণ করেছিলাম আমাকে ভাবি না ডাকার জন্য, কিন্তু তুই তো সেই ছোটবেলা থেকেই নাছোড়বান্দা, যেটা একবার ঠিক করবি সেটাই করবি। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে নিয়ন্ত্রণ করার, কিন্তু আমি দিন দিন ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। না চাইতেও আমি ওনার মায়ায় পড়ে গেছি। মাঝে মধ্যে বের হলে আমি ওনাকে দেখতে পেতাম, ওনাকে দেখলেই আমার হৃদস্পন্দন বেড়ে যেত। আজকেও ওনাকে দেখার পর আমার সাথে সেম জিনিসটাই ঘটেছে। আমি যত ওনার প্রতি দুর্বল হচ্ছি আমার ভয় তত বাড়ছে। এসব কথা শুনে কিছুটা মন খারাপ লাগলেও মীরার অনুভূতি জেনে নিহিরের ভালো লাগছে। মীরা এতদিন এত স্পষ্ট করে তার অনুভূতি ব্যক্ত করেনি, কিন্তু আজ সে তার মনের সব কথা নিহিকে জানিয়েছে। নিহিন গাল ফুলিয়ে বলে, তোদের দুজনের মিল করানোর জন্য আমি এত কিছু করছি, আর তুই এখন এইসব কি বলছিস? মেনে নিবে না মানে? যেভাবেই হোক মানাতেই হবে। আজকে যদি ভাইয়া কোনো আগ্রহ না দেখাতো, কিংবা যদি তোর মনে সেরকম কোনো ফিলিংস না থাকতো, তাহলে আমি হাল ছেড়ে দিতাম। কিন্তু আজকে তোর অনুভূতি জানার পর আর ভাইয়াকে দেখার পর আমি তো হাল ছাড়ছি না। আর তুই যদি কোনো আজে বাজে কথা বলিস তাহলে তোর সাথে আমার কোনো কথা নেই। আমাদেরকে মিল করানোর কথা পরে ভাবিস, আগে তোর মনের মানুষ খুঁজে নি। তুই তোর মনের মানুষ পেয়ে গেলে এই বিষয় ভেবে দেখা যাবে। আমি প্রেম করব অথচ তুই করবি না, এটা হতে পারে না। ছোটবেলা থেকে দুজনে যা করেছি একসাথে করেছি, এই বিষয়ে অন্যথা হবে কেন? মীরার কথা শুনে নিহি ফিক করে হেসে বলে, আমি করব প্রেম? আমার দ্বারা এসব হবে না। তুই আগে আমার ভাবি হয়ে আয়, তারপর তোর ননদিনের জন্য বর খুঁজিস। না না, এটা হবে না। আচ্ছা, এসব পরে দেখা যাবে। তোকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, কালকে ফুপ্পিরা আসবে। ওনারা নাকি আমার জন্য একটা সারপ্রাইজও নিয়ে আসছেন। সারপ্রাইজ পাওয়ার আনন্দের চেয়েও আমার বেশি আনন্দ হচ্ছে ফুপ্পি আসবে এটা জেনে। কতদিন হয়ে গেল ফুপ্পিকে দেখি না। অ্যাডমিশন পরীক্ষার জন্য কোথাও যাওয়া হয়নি, না হলে আমি ফুপ্পিকে না দেখে এতদিন থাকতে পারি না। ফুপ্পিকে অনেক মিস করছিলাম। ফুপ্পি আসবে জেনে কি যে ভালো লাগছে আমার। বাহ, তাহলে তো কাল তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। ফুপ্পিকে পেলে তোর তো আর কিছুই লাগে না, আবার সারপ্রাইজও পাচ্ছিস। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। মীরার সাথে কথা শেষ করে নিহিন ছাদে যায়। রেজাল্টের চিন্তায় এতদিন ছাদে আসা হয়নি, গাছগুলো যত্ন নেওয়া হয়নি। নিহির ফুল গাছ অনেক পছন্দ, তাই সে ছাদে নানা ধরনের ফুল গাছের চারা লাগিয়েছে। চারায় পানি দিতে দিতেই নিহিন অন্যমনস্ক হয়ে যায়। কিছু একটা ভেবে তার মন খারাপ হয়ে যায়। আচ্ছা, অতঃপর সে নিজের রুমে চলে আসে। সকালে জানালা ভেদ করে আসার আলো নিহির মুখে পড়েছে। আলো আসতেই তার ঘুম ভেঙে গিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে টাইমটা দিকে তাকাতেই সে লাফিয়ে ওঠে। 9টা বেজে গিয়েছে। আজকে তো এত বেলা অবধি ঘুমোতে হয়েছে দেখে লাফিয়ে উঠেছে। উঠে যায় বিছানা থেকে। কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, কিছুতেই ঘুম আসছিল না, তাই আজ উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে। কেউ তাকে ডাকতেও আসেনি। আম্মু আর বড় আম্মু হয়তো রান্নায় ব্যস্ত, তাই আজকে ডাকতে আসেনি। আজ ফুপিরা আসবে, আর আজকেই সে দেরি করে উঠেছে। নওশীন তো এসে ডাকতে পারতো। এসব বলে বিড়বিড় করতে করতে সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। উপর থেকে নিচে নামতে নামতে মারিয়া খান ডাক দেয়, এতক্ষণে ওঠার সময় হলো তোর? তোর আব্বু আর বড় আব্বু বাইরে গেছে, এসে যদি দেখে তুই এত বেলা করে উঠছিস তাহলে তোকে তো বকা দিবে, সাথে আমাদেরও দিবে। আয় তাড়াতাড়ি নাস্তা করে নে। নিহি টেবিলে বসতে বসতে নওশীনকে বলে, তুই আমাকে ডেকে দিলি না কেন? আমি তো তোমাকে সকালে ডাকতে গিয়েছিলাম আব্বু, তুমি ঘুমের মধ্যে হুম হুম করে আবার ঘুমিয়ে পড়েছিলে। তোমার ঘুম ভাঙছে না দেখে আমি চলে আসছি। নিহির নাস্তা করে রান্নাঘরের দিকে যায়। মারিয়া খান নিহিকে রান্নাঘরে দেখে বলে, তুই এখনো কেন এসেছিস? তুই এখানে কেন এসেছিস? কিছুই তো করতে পারবি না, শুধু শুধু এসে ঝামেলা করিস না তো। যা রুমে যা। তুমি এরকম করো কেন আম্মু? আমি সব না পারলেও কিছু তো পারি। হ্যাঁ, কি পারিস তা আমার জানা আছে। যা রুমে যা। জামা, তুই আজকে রুমে যা, অন্য দিন রান্না করিস। আমি তোকে নিজে রান্না শেখাবো। নিহি খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি বড় আম্মু, তুমি আমাকে রান্না শেখাবে? হ্যাঁ হ্যাঁ সত্যি, এবার যা। ঠিক আছে, আসসালামু। এই বলে সে রুমে চলে যায়। বসে বসে বই পড়ছিল আর ভাবছিল ফুপিরা কখন আসবে, তাছাড়াও কি সারপ্রাইজ দিবে তার জন্য সে ভীষণ এক্সাইটেড।
2 ঘন্টা পর নওশীন তাকে ডাকতে ডাকতে রুমে চলে আসে। আপু, ফুপিরা চলে আসছে, নিচে চলো। ফুপি আসছে শুনে নিহি দৌড়ে নিচে যেতে যাবে, কিন্তু নিচে তাকিয়ে দেখে হঠাৎ তার পা থেমে যায়। নিচে সোফায় বসে থাকা মানুষটাকে দেখে সে অবাক হয়ে যায়। নিচে বসে থাকা মানুষটাকে দেখে তার হৃদস্পন্দন জোরালো হয়। সে পিছাতে যাবে, সেই সময় মালিহা খান তাকে ডাক দেয়। কিরে, উপরে কেন তুই? নিচে আয়। নিহি নিচে আসে। নিচে আসতেই মালিহা খান বলে, বুকে আয় মা, কতদিন পর তোকে দেখছি। বলছিলাম না তোমাদের ফুপির সাথে সারপ্রাইজ নিয়ে আসবে, দেখো কে এসেছে। নিহি সেদিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম মাহির ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাহির কালকেই এসেছে, জানিস ও আসবে এটা আমাদের একটুও জানায়নি। আমরা তো ওকে দেখে অবাক, আমাদের নাকি সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই না জানিয়ে চলে এসেছে। তোর ফুপ্পা তো কিছুক্ষণ বকেছিল ওকে না জানিয়ে চলে এসেছে, এই জন্য। তাই আমিও ভাবলাম সারপ্রাইজ যেহেতু আমরা পেয়েছি, তোদেরও দেই। নিহি কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সত্যি এমন সারপ্রাইজ পাবো ভাবতেই পারিনি। অবশেষে তুই দেশে এলি। 1 বছর আগে থেকে তোকে আমরা সবাই মিলে বলে চলেছি চলে আয়, তুই তো আমাদের কোনো কথাই শুনছিলি না। এখন কিভাবে? কেন মামনি, সারপ্রাইজ পছন্দ হয়নি? পছন্দ হয়নি মানে? তুই জানিস তুই এসেছিস বলে আমাদের কত ভালো লেগেছে। তুই বিদেশে যাওয়ার আগে তো প্রায় সময় এখানে আসতিস। যখনই আসতিস আর তুই আর নিহান মিলে পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতিস। তুই চলে যাওয়ার পরে কেমন যেন সব পাল্টে গেল। ছেলেবেলায় নিহির যত আবদার ছিল মাহিনের কাছে, মাহিনও নিহিকে অনেক ভালোবাসতো, ওর সব আবদার পূরণ করত। নওশীন ছোট হলেও মাহিন নিহিরকেই বেশি ভালোবাসতো, নিহিরের সাথেই বেশি মিশতো। নিহিরও মাহিন ভাইকে পেলে আর কিছুই লাগতো না। দুজনের মধ্যে ভালোবাসা যেমন ছিল তেমন ছিল খুনসুটিও। মাহির যখন বিদেশে চলে যাচ্ছিল তখন নিহির বয়স 12 বছর ছিল। নিহি যেদিন শুনলো মাহির ভাই চলে যাবে সেদিন তাকে তার মন খারাপ হয়ে গিয়েছিল। সে মাহিনকে অনেকবার বলেছিল না যেতে, কিন্তু মাহিন চলে যায়। নিহিন এর বড্ড অভিমান হয়। মাহিন চলে যাওয়ার পর নিহি কেমন যেন পাল্টে গিয়েছিল। সেই মেয়েটা যে পুরো বাড়িটা মাতিয়ে রাখতো, সে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। মাহিন চলে যাওয়ার পর সবার সাথে কথা বললেও নিহি কোনোদিনও মাহিনের সাথে কথা বলতো না। তার অভিমান এতটাই তীব্র ছিল যে সে মাহিন ভাইকে মিস করলেও কথা বলেনি। মাহিন নিহিনকে প্রথম কথা বলার জন্য জোর করলেও নিহিন কথা না বলতে একসময় মাহিনও আর নিহিনের সাথে কথা বলার জন্য জোর করতো না। ধীরে ধীরে নিহির ঠিক হয়, নিজেকে সামলে নেয়, আবার আগের মতো হয়ে যায়। কিন্তু আজকে আবার সেই মানুষটাকে চোখের সামনে দেখে তার মনে তোলপাড় শুরু হয়। যে অভিমানগুলো এত বছর মনের মধ্যে জমিয়ে রেখেছিল, সেই কষ্টগুলো যেন চেপে রেখেছিল, সেগুলো যেন বের হয়ে আসতে চাইছিল। সেই চিরচেনা মুখটা দেখে তার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। বারবার মনে পড়ছিল মাহিন ভাই কিভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল। মাহিন যখন সবার সাথে কথা বলায় ব্যস্ত, তখন নিহিন মাহিরের দিকে তাকায়। সেই ছেলেবেলায় মাহিন ভাই এখন 25 বছরের যুবক। সুঠাম দেহ, ফর্সা মুখ, কালো চাপদাড়িগুলোকে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। সিল্কি চুলগুলো কিছুটা কপালে এসে পড়েছে। পরনে সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, শার্টের সাথে চশমা ঝোলানো, সব মিলিয়ে তাকে অনেক হ্যান্ডসাম লাগছে। হঠাৎ মাহির তার দিকে তাকাতেই নিহিন চোখ সরিয়ে নেয়, আর এর মধ্যে আদিল নিহির উদ্দেশ্যে বলে, কিরে তুই আজকে এত চুপচাপ কিভাবে আছিস? অন্য সময় তো পুরো বাড়িটাকে মাথায় তুলে রাখিস, তোর জন্য আমরা কেউ কথা বলার সুযোগই পাই না। আজ তোর হলোটা কি? মন খারাপ থাকার কথা না, আমাদের ভার্সিটিতে চান্স পেয়েছিস, তোর তো একটা স্বপ্ন ছিল, কোথায় আনন্দ করবি তা না, চুপচাপ দাঁড়িয়ে আছিস, কি হয়েছে বল তো? ওর কথা আর বলিস না, ওর মুড কখন যে কি রকম থাকে একমাত্র ওই ভালো জানে। মুড এই ভালো তো এই খারাপ। কালকে তো আসবি শুনে তো কত অনেক খুশি ছিল, আর আজ দেখ চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে আয় মা, আমার পাশে এসে বস। ফুপ্পিকে কি এতদিন পরে মনে পড়েনি তোর? নিহি ফুপ্পিকে জড়িয়ে ধরে বলে, কেন মনে পড়বে না, তোমাকে অনেক মিস করেছি আমি। এতই যদি মিস করতি তাহলে তো ফোন করতি।
আমাকে তো একটা ফোনও করতেই না, আমি ফোন করলে তবেই কথা বলতি। আরে আপা, ও আপনাকে কি ফোন করবে? ও তো বাসায় কারো সাথেই ঠিকমতো কথা বলার সময় পেত না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকতো। এই কয়েক মাস ও নিজের হাতে খায়নি, নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল, ওকে খাইয়ে দিতে হতো। তুমি আমাকে ভুল বুঝছো ফুপি, আমি সত্যি তোমাকে অনেক মিস করেছি। ফোন করে বললে রাগ করো না প্লিজ, আমি ফোন হাতেই নিতাম না। হয়েছে, বুঝেছি, রাগ করছি না আর। মাহিন এতক্ষণ ওদের কথা শুনছিল। এরপর মাহিন নিহিনকে বলে, কংগ্রাচুলেশনস নিহিন। নিহির মাহিরের দিকে শীতল চোখে তাকায় আর ধন্যবাদ জানায়। আড্ডা দেওয়ার শেষ করে সকলেই খাওয়া দাওয়া করে নেয়। নিহিন খেয়ে নিজের রুমে গিয়েছে। মালিহা খান, আশফাক খান, আহনাফ খান, মারিয়া খান আর রাজিয়া খান সহ সবাই বসার ঘরে গল্প করছে। মাহির, আরিয়ান, নওশিন, আদিল সকলে আরিয়ানের রুমে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে হঠাৎ আরিয়ান বলে, কি রে নিহিন কোথায়? আপু ওর রুমে খেয়ে সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। আমরা এখানে আড্ডা দিচ্ছি আর ও একা একা রুমে কি করছে? ওকে ডেকে নিয়ে আয়। আমরা আসার পর থেকে দেখছি ও একটু চুপচাপ হয়ে আছে। চুপচাপ থাকাটাই স্বাভাবিক, এত বছর পর মাহির এসেছে তাই হয়তো লজ্জা পাচ্ছে। আরো কিছু বলতে যাবে তার আগেই মাহিরের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। এরপর আরিয়ান আর কিছু বলে না আর নওশিন নিহিরকে ডাকতে চলে যায়। নওশিন নিহিরের রুমে গিয়ে দেখে নিহির রুমে নেই। সে সারা বাড়ি নিহিরকে খুঁজতে থাকে কিন্তু নিহির কোথাও নেই। নিহিরকে না পেয়ে সে আবারও আরিয়ানের রুমে ফিরে আসে। কিরে তুই একা এলি? নিহির কোথায়? আপুর রুমে নেই, সব রুমে দেখলাম, ও কোথাও নেই। আরে কোথাও আছে, কই আর যাবে, বাড়িতে থাকবে, ভালো করে খুঁজে দেখ। ছাদে দেখেছিস? না, ছাদে তো দেখিনি। তাহলে ছাদেই গিয়েছে, ছাদে গেলেই পাবি। তুমি এত শিওর হয়ে কিভাবে বলছো ভাইয়া? বোকার মতো প্রশ্ন করিস না, বাড়িতে কোথাও যেহেতু নেই তাহলে ছাদেই থাকবে। এই ভর দুপুরে ও ছাদে কেন যাবে? তুই এখনো বুঝতে পারিসনি নিহিন কোন সময় কোথায় থাকবে? অবশ্য তোর চেয়ে ভালো কে জানবে ওকে। আরিয়ান কথাটা বলতেই মাহিন তার দিকে বড় বড় চোখ করে তাকায়। তারপর সবার দিকে তাকিয়ে আবার বলে, না বোঝার কি আছে, ছোটবেলায় তো ও বেশিরভাগ সময় আমার সাথেই থাকতো। এটা বলতেই তার 6 বছর আগের কথা মনে পড়ে যায়। ছেলেবেলায় নিহিরের সবচাইতে ভালো বুঝতো মাহিন। নিহির কখন রাগ করে, কখন খুশি হয়, কখন মন খারাপ থাকে। অনেক সময় এমন ছিল যে নিহির কিছু একটা মাহিনের কাছে চাইতে গিয়েও অনেক আগেই মাহিন সেটা নিহিনকে দিয়ে দিত। নিহির তখন কি চাইতে পারে মাহিন সব বুঝতে পারত। নিহিরের কোনো কিছুই মাহিরের অজানা ছিল না। এত বছর পরেও সে বুঝতে পেরেছে নিহির কোথাও থেকে থাকতে পারে, কারণ ছেলেবেলায় এর অভিমান হলে কিংবা মন খারাপ হলে সে ছাদে চলে যেত। আজও তার ব্যতিক্রম ঘটেনি। মাহিন জানে আজও নিহির ওর উপর অভিমান করেছে। এসব ভাবতে ভাবতে আদিলের কথায় তার হুঁশ ফিরে। আদিল নওশিনকে বলে, যা ওকে ছাদ থেকে নিয়ে আয়। এই গরমের মধ্যে আমার আর ছাদে যেতে ইচ্ছে করছে না ভাইয়া। আচ্ছা তুই থাক, আমি নিয়ে আসছি ওকে। এই বলে সে ছাদের দিকে চলে যায়। মাহির নিহিনকে আনতে চলে যায়। ছাদে গিয়ে দেখতে পায় নিহিন ছাদে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। মাহির কিছুক্ষণ নিহিরের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় ছিল না, আমাকে যেতেই হতো। তোকে ছাড়া আমিও ভালো ছিলাম না রে নিহিন। তুই ঠিক যতটা কষ্ট পেয়েছিস তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি। তুই যদি আমার কষ্ট উপলব্ধি করতে পারতি তাহলে কখনোই আমার উপর অভিমান করতি না। সরি নিহিন, আই এম রিয়েলি সরি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। এসব ভাবতে ভাবতে মাহিরের চোখের কোণে জল জমে। তারপর সে নিহিরের পাশে গিয়ে দাঁড়ায়। নিহির মাহিরের উপস্থিতি বুঝতে পেরে একটু সরে দাঁড়ায়, কিন্তু কিছুই বলে না। এখানে একা একা কি করছিস? সবাই আড্ডা দিচ্ছে আর তুই এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? নিচে চল, সবাই তোকে খুঁজছে। আপনি যান, আমি আসছি। নিহি। মাহিরের মুখে এত বছর নিহি ডাকটা শুনে নিহিরের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। ছেলেবেলায় নিহিনকে সবাই নিহিন ডাকলেও মাহির নিহি ডাকতো। মাহিরের দেখা দেখি বাড়ির অনেকেই নিহি ডাকতে শুরু করেছিল, কিন্তু
প্রথম একমাত্র মাহিরই নিহিনকে নিহি ডেকেছিল। তার ডাকে অদ্ভুত এক ভালোবাসা ছিল। আজ আবারও সেই মানুষটার মুখে ডাকটা শুনে বক্ষ স্পন্দন জোরালো হয়। নিহির মাহিরের দিকে তাকায়। মাহির তখনও নিহিরের দিকে তাকিয়েছিল। নিহির তাকাতে দুজনের দৃষ্টির মিলন ঘটে। মাহির দেখতে পায় নিহিরের চোখ মুখ লাল হয়ে আছে, ফর্সা গাল দুটো টকটকে লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, সামনে ছোট ছোট চুলগুলো কপালের সাথে লেপটে আছে। অদ্ভুত সুন্দর লাগছে দেখতে নিহিনকে। দুজন দুজনের দিকে অনেকক্ষণই তাকিয়েছিল। তারপর হঠাৎই নিহিন চোখ সরিয়ে নেয়, মাহিরও চোখ সরিয়ে নেয়। তারপর চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। দুজনেই রুমে চলে আসে। আদিল বলে, এতক্ষণ লাগে নিহিনকে নিয়ে আসতে? আমি তো ভেবেছি তুমিও নিহিনকে খুঁজতে গিয়ে হারিয়ে গিয়েছো। আর নিহিনকেও বলি, কিরে তুই কই ছিলি? ছাদে ছিলাম। এই গরমের মধ্যে তুই ছাদে কি করছিলি? তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? না, আমি ঠিক আছি। আয় এখানে এসে বস, আমাদের আড্ডায় জয়েন কর। তারপর নিহি বিছানায় গিয়ে বসে। তার ঠিক সামনেই মাহির বসে। সবাই বেশ গল্প করলেও নিহিন মাঝে মধ্যে দুই একটা কথা বলছে। সে চুপচাপ বাকিদের কথা শুনছে। মাহির কিছুক্ষণ পর পর নিহিরের দিকে আর চোখে তাকাচ্ছিল। নিহিরকে নীরবে বসে থাকতে দেখে মাহির মনে মনে বলে, আজ আমার জন্যই কি তোর এই নীরবতা? শুধুমাত্র আমার উপর অভিমান করে চুপচাপ বসে আছিস? আমার যে তোর এই নীরবতা সহ্য হচ্ছে না। যেই নিহি তার মাহির ভাইকে দেখলে মনের সব কথা সহজেই বলে ফেলতে পারত, সেই নিহি আজ মাহির ভাইকে দেখে নীরব হয়ে গিয়েছে। এটা আমি কি করে মেনে নিব বল? মিহিরের অস্বস্তি বুঝতে পেরে মাহির কল করার বাহানা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আর বাইরে বেরিয়ে মনে মনে বলতে থাকে, আমি তোকে কি করে বুঝাই যে আমি তোর কষ্ট সহ্য করতে পারি না? তোর নীরবতা আমাকে অস্থির করে দেয়। সেই ছোটবেলাতেও তুই কোনো কারণে আমার সাথে রেগে গেলে চুপ হয়ে যেতি, অভিমান করলে নীরব হয়ে যেতি। তখন আমি তোর নীরবতা সহ্য করতে পারতাম না। যেভাবেই হোক তোর অভিমান ভাঙিয়ে তোর মুখে আবার হাসি ফুটিয়ে তুলতাম। আমি এখনও চাই তুই সব সময় হাসি খুশি থাক। আমি চাই না তুই আমার জন্য কষ্ট পাস। যেভাবেই হোক তোকে আমি আগের মতো করবই। তুই এত বছর ধরে যে অভিমানের পাহাড় আমার জন্য জমিয়ে রেখেছিলি, সেটা ভাঙতে একটু তো সময় লাগবেই। আমি কি ভালো ছিলাম তোকে ছাড়া? এমন কোনো দিন ছিল না যেদিন আমার তোর কথা মনে পড়েনি। খুব ইচ্ছে করতো তোর সাথে কথা বলতে, কিন্তু তুই তো আমার সাথে কথা বলতেই চাইতিস না। তুই আমাকে ছেড়ে থাকতে যতটা কষ্ট পেয়েছিস, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি সেই 6 বছর আগেই। আমার মনটা আমি এখানে ফেলে গিয়েছিলাম। এসব বলতে বলতে মাহিরের চোখে পানি চলে আসে। তারপর সে নিজেকে সামলে নিয়ে আবারও রুমে যায়। যতবার সে নিহিরের দিকে তাকাচ্ছিল, ততবারই নিহির নীরবতা তাকে কষ্ট দিচ্ছিল। নিহিন মাহিনকে দেখে আবারও গুটিসুটি হয়ে বসে। এর মধ্যে আরিয়ান বলে, নিহিন, তোর কি শরীর খারাপ লাগছে? চোখ মুখের এই অবস্থা কেন? তেমন কিছু না ভাইয়া, মাথাটা একটু ব্যথা করছে। গরমের মধ্যে পাগলের মতন ছাদে দাঁড়িয়ে থাকলে তোর মাথা ব্যথা না করে আর কার মাথা ব্যথা করবে? নওশিন, তুই নিহিকে নিয়ে রুমে যা আর ওকে একটা ওষুধ খাইয়ে দিস। নওশির আর নিহিন রুমে চলে যায়। কিছুক্ষণ পর আদিলের কল আসাতে সেও চলে যায়। আদিল চলে যেতেই আরিয়ান বলে, দেখেছিস আমার বোনটার কি অবস্থা করেছিস তুই? আমি কি করলাম? তুই কি করেছিস সেটা আমার চেয়ে ভালো তুই জানিস। চিন্তা করিস না, ওকে আমি এরকম থাকতে দিব না। আমার নিহির কষ্ট দেখলে আমার ভেতরটাও উতাল পাতাল হয়ে যায়। তোর নিহিকে আমি যতটুকু পেয়েছি হাসি খুশি রাখার চেষ্টা করেছি, সব সময় চোখে চোখে রেখেছি। এবার তুই এসেছিস, তোর নিহিকে দেখার দায়িত্ব তোর। বিকালে মাহিন্দা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মালিহা খান যাওয়ার আগে অনেকবার নিহিনকে বলেছিল ওনাদের সঙ্গে যেতে, কিন্তু নিহিন বাহানা দিয়ে যায়নি। সবাই চলে যাওয়ার পর নিহিন রুমে এসে বসে আর মনে মনে বিড়বিড় করতে থাকে, আমি কেন এত কষ্ট পাচ্ছি? কেন আমি নিজেকে সামলাতে পারছি না? এত বছর যেভাবে কষ্টগুলো চেপে রেখেছি, এখন কেন পারছি না? ওনাকে দেখেই কেন আমার চাপা কষ্টগুলো বেরিয়ে আসছে? কেন আমি শক্ত থাকতে পারছি না? বারবার কেন দুর্বল হয়ে পড়ছি ওনার সামনে? যেই মানুষটা আমার কষ্টের কথা না ভেবেই চলে গিয়েছিল, আমি কেন তার জন্য কষ্ট পাচ্ছি? ওনার জন্য কষ্ট পাওয়ার কোনো মানে হয় না, আমাকে শক্ত হতে হবে। এসব ভাবতে ভাবতে নিহিরের ফোনে কল আসে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলে, আসসালামু আলাইকুম ননদিনী। ওয়ালাইকুম আসসালাম। পুপ্পিকে পেয়ে তো আমার কথা ভুলেই গেছিস। আমি এখনই তোকে কল করতাম,
তার আগেই তুই কল দিয়ে দিলি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমি জানি তুই ফুপ্পিকে পেলে দুনিয়াদারি ভুলে যাস, আর এখন তো অনেক দিন পর ফুপ্পিকে পেয়েছিস, এখন কি আর তোকে খুঁজে পাওয়া যাবে? দিলি। তুই তো জানিস আমি ফুপ্পিকে কতটা ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় ফুপ্পি আমাকে মাইশা আপুর চেয়েও বেশি ভালোবাসে। মাইশা আপু তো মাঝে মধ্যেই বলে, মাইশা আপু না, আমি ফুপ্পির মেয়ে। আমার যখন 2-3 বছর বয়স, তখন তো আম্মু অনেক দিন অসুস্থ ছিলেন। তখন বড় আম্মুকে এই বাড়ির সব কাজ সামলাতে হতো। তখন ফুপ্পি আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছিলেন। ফুপ্পি বাড়িতে এসেই আমাকে নিয়ে চলে যেতেন, আমার খেয়াল রাখতেন। আম্মু সুস্থ হওয়ার পরও ফুপ্পি মাঝে মধ্যে এসেই আমাকে নিয়ে চলে যেতেন। সেই ছোটবেলা থেকেই ফুপ্পির আমার প্রতি আলাদা টান, সেম আমারও। বুঝেছি। তো তোর ফুপ্পি কি সারপ্রাইজ এনেছে তোর জন্য? বললি না তো। সারপ্রাইজের কথা শুনে নিহিন চুপ হয়ে যায়। কি রে, কিছু তো বল। মাহির ভাই এসেছেন। মাহির ভাই ছিল ফুপ্পির সারপ্রাইজ। মাহির ভাই মানে তোর ফুফাতো ভাই বড়টা, যিনি এত বছর বিদেশে ছিলেন? বাহ, তাহলে তো অনেক মজা করেছিস। তো ওনারা কি আছেন এখনো? না, কিছুদিন আগেই চলে গেছে সবাই। কিছু হয়েছে তোর? আজকে তুই এত চুপচাপ কেন? গলাটাও ভাঙা ভাঙা শোনাচ্ছে। কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, আমাকে বলবি না? আমি নিজেও বুঝতে পারছি না আমার কি হয়েছে। মানে? দেখা হলে বলবো, এখন ভালো লাগছে না। এমনিতেও অনেক কথা বলার আছে তোকে। আচ্ছা, তাহলে চল কাল কোথাও দেখা করি। রাত 9:30। মাহির রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসেছে। কাল থেকে বেচারার একটু বিশ্রাম নিতে পারেনি। গতকাল সকালেই এসেছিল, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসেছিল। তখনই আফজাল আহমেদ এসে তার সাথে টুকটাক কথা বলেছিলেন, না বলে আসা একটু বকাঝকাও করেছিলেন। মাহিন আসার পর মালিহা খান তো অনেকক্ষণ ছেলেকে জড়িয়ে কান্নাকাটি করেছিলেন। মালিহা খান চাননি ওনার ছেলে ওনার কাছ থেকে দূরে চলে যাক। মাহির যেহেতু পড়াশোনায় ভালো ছিল, সেহেতু আফজাল খানের ইচ্ছে ছিল তার বড় ছেলে যাতে দেশের বাহিরে গিয়ে পড়াশোনা করে দেশে ফিরে প্রতিষ্ঠিত হয়। ছেলেকে দেশের বাহিরে পাঠানোর সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। মালিহা খানের অমত থাকা সত্ত্বেও ছেলের ভালো কথা ভেবে আর না করেনি। মাহিরেরও অনিচ্ছা সত্ত্বেও আব্বুর জন্য দেশের বাহিরে যেতে হয়েছিল, যদিও আরো একটা কারণ ছিল তার যাওয়ার। কাল সারা রাত সে ঘুমোতে পারেনি। দেশে ফিরে তার প্রেয়সীকে দেখার জন্য ছটফট করেছিল। আজকে নিহিনের যখন তার সামনে এসেছিল, নিহিরকে দেখে তার ইচ্ছে করছিল জড়িয়ে ধরতে। অনেক কষ্টে সে নিজেকে সামলেছিল। নিহিনের সেই মায়াবী চেহারা দেখে সে নতুন করে আবারও নিহিনের প্রেমে পড়েছিল। মাহির নিহিনের সাথে ভীষণ কথা বলতে ইচ্ছে করছিল, তাই সে কিছু না ভেবেই নিহিরের নাম্বার ডায়াল করে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 2-3 বার কল দেওয়ার পরেও রিসিভ হচ্ছে না দেখে ফোন একপাশে রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল আসে। নিহিরের কল দেখে মাহিন সাথে সাথে রিসিভ করে বলে, নিহির নাম্বার না চিনেই কল দিয়েছিল। মাহিনের আগে যখন কল দিয়েছিল তখন নিহিন ওয়াশরুমে ছিল বলে রিসিভ করতে পারেনি। এসে কল দেখে কল ব্যাক করে। সে জানতো না এটা মাহিরের নাম্বার। মাহির নিহিকে ডাকার পর গলাটা চিনতে আর 1 সেকেন্ডও সময় লাগে না। নিহিন প্রথমে কেটে দেবে ভেবেও আবার কি ভেবে বলে, জি বলেন। কি করছিস? কিছু না। খেয়েছিস? হ্যাঁ। নিহিন চুপ থাকায় মাহির আবার জিজ্ঞেস করে, আমি খেয়েছি কিনা কে জিজ্ঞেস করবে? ও সরি, আপনি খেয়েছেন? খেয়েছি। নিহি। মাহিরের মুখে এই মায়াভরা ডাকটা শুনেই নিহিরের মন প্রশান্তিতে ভরে যায়। এভাবে ডাকলে সে চুপ থাকতে পারে না। নিহির নরম স্বরে বলে, এখনো অভিমান করে থাকবি আমার উপর? আমি কারোর উপর অভিমান করিনি। সত্যি করিসনি? না। আম্মু তোকে আসতে বলেছিল, আসলি না কেন? তখন তো বলেছিলাম কেন যেতে পারবো না। বলেছিলি, কিন্তু এটা তো সত্যি নয়। মানে আমি জানি তুই না আসার জন্য এটা জাস্ট একটা বাহানা দিয়েছিস। আমি শুধু শুধু বাহানা দিতে যাব কেন? সেটা তুই ভালো জানিস। আমার ঘুম আসছে, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঘুমা, আল্লাহ হাফেজ। ফোন রেখেই মাহিন বলে, না এভাবে হবে না, এভাবে আপনার অভিমান ভাঙানো যাবে না নিহিরানি। এবার অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে এবার আঙুলটা বাঁকাতেই হচ্ছে নিহিরানি। আই অ্যাম সো সরি। এবার আপনি আমার অন্য রূপ দেখবেন। এভাবে করলে তো হবে না,
তোকে তো আমার সাথে কথা বলতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মেরি জান। অন্যদিকে নিহি ফোন রেখে আবারও বই পড়ায় মনোযোগী দেয়। রাতে গল্পের বই পড়ে ঘুমানো একটা তার অভ্যাসে পরিণত হয়েছে। কিছুক্ষণ পরেই তার আর পড়তে ইচ্ছে করছে না। বারবার শুধু মাহিনের কথা মনে পড়ছে। মাহিনের সে মায়াভরা ডাকটা তার কানে বাজছে এখনো। নিহিন কিছুটা বিরক্ত হয়ে বলে, এই লোকটা যাওয়ার পরেও আমাকে শান্তি দেয়নি, এখন এসেও শান্তি দিচ্ছে না। আমি কেন বারবার না চাইতে ওনার কথা ভাবছি। এসব মনে মনে আওড়াতে আওড়াতে নিহিন গভীর ঘুমে চলে যায়। সকালে কারোর হাতের স্পর্শে নিহিরের ঘুম ভাঙে। নিহিন চোখ মেলে তাকায়। ঘুমের জন্য সে ঝাপসা দেখছে। ধীরে ধীরে তার কাছে সামনে থাকা মানুষটির চেহারা স্পষ্ট হয়। মাহির তার মাথার কাছে বসে আছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিহিকে চোখ খুলতে দেখে বলে, ঘুম ভেঙেছে মহারানীর। কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। তোর তো ঘুম ভাঙছেই না। ঘুমের মধ্যে তোকে এতটা নিষ্পাপ লাগছিল যে ডাকতেই ইচ্ছে করেনি। নিহি এতক্ষণ মনোযোগ দিয়ে মাহিরের কথা শুনছিল। সে এতক্ষণ মাহিরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। হুঁশ ফিরতে লাফিয়ে উঠতে যাবে তখনই মাহির তাকে আবারও শুইয়ে দেয়। তারপর তার কাছাকাছি আসতে থাকে। মুখের খুব কাছাকাছি আসতে এই নিহিন না বলে লাফিয়ে ওঠে। পরক্ষণে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এটা বুঝতে পেরে বলে, এই লোকটা আমাকে স্বপ্নেও শান্তি দিচ্ছে না। উফ। এই বলে সে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় মাহিন ঘুরে ঘুরে তার রুম দেখছে। আবারও তার মনে হয় সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে কিনা পরীক্ষা করার জন্য সে মাহিরের সামনে গিয়ে দাঁড়ায়। মাহির তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে, তারপর ভ্রু নাচায়। নিহিন বলে, একটা চিমটি কাটবেন প্লিজ? কেন? তুই কোনো স্বপ্ন টপ্ন দেখছিস না? জেগে আছিস, তাও যখন বলছিস চিমটি কেটে দিচ্ছি। এটা বলতেই সে নিহিরের হাতে একটা জোরে চিমটি কাটে। নিহির আ করে চিৎকার করে উঠে আর বিরক্ত হয়ে বলে, এত জোরে কেউ চিমটি দেয়? জোরে দিলাম যাতে তুই জেগে জেগে স্বপ্ন দেখলেও স্বপ্ন থেকে বের হয়ে আসতে পারিস। আচ্ছা, তুই কি কোনো স্বপ্ন দেখছিলি? আপনাকে কেন বলবো? আচ্ছা বলিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চল। রেডি কেন হব? কোথায় যাব? আমাদের বাড়িতে। না, আমি যাব না। এত কথা শুনতে চাই না। আম্মু বলেছে তোকে নিয়ে যেতে। তোকে সাথে নিয়ে না গেলে আমাকে বাসায় ঢুকতে দিবে না। তাই বলছি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়, না হলে কিন্তু। না হলে কি? সেটা না আসলেই টের পাবি। আপনি সকাল সকাল এখানে আমাকে নিতে চলে এসেছেন? জি না, এদিকে আমার কাজ ছিল তাই এসেছিলাম। আম্মু ফোন করে বলেছে আসার সময় তোকে নিয়ে আসতে, তাই তোকে এখনই যেতে হবে। আমি আমার আম্মুর বাধ্য ছেলে, তাই যাওয়ার সময় তোকে নিয়েই বাসায় ফিরবো। নিহির মুখে ভেঙচি দিয়ে বিড়বিড় করে বলে, আসছে মায়ের বাধ্য ছেলে। কিছু বললি? না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি নিচে অপেক্ষা করছি তোর জন্য। নিহির রেডি হয়ে নিচে আসে। কালকে মালিহা খান যাওয়ার সময় তাকে একটা ড্রেস দিয়ে গিয়েছিল, ভালো রেজাল্টের জন্য গিফট করেছিল। নিহি আজকে সেটাই পরেছে, নীল রঙের একটা ড্রেস। ড্রেসের ওপর হালকা কিছু কাজ করা। ড্রেসটা নিহিনের একদম পারফেক্ট হয়েছে। সাথে একটা হিজাব পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে হালকা কাজল পরেছে। নিহিকে নিচে নামতে দেখে মাহির সেদিকে তাকায়। মাহির তার নিহির আননে আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। তার আখি যুগল সামনে থাকা মায়াবতীর আননেই নিবদ্ধ। মাহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিহির ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে মাহিরের দিকে তাকায়। নিহির এভাবে তাকাতেই মাহিরের হুঁশ ফিরে আর বিড়বিড় করে বলে, মাহির নিহিনকে স্পর্শ করতেই নিহিরের সর্বাঙ্গ কেঁপে ওঠে। হার্টবিট এত জোরে চলে মনে হচ্ছে হাতটা এক্ষুনি বেরিয়ে আসবে। আজ অনেক বছর পর মাহির নিহিনকে স্পর্শ করেছে। সে চিরচেনা হাতের ছোঁয়া আজ আবারও পেল। কিছুক্ষণ আগে যেটা স্বপ্নে দেখেছিল সেটা সত্যি হলো। মাহির তাকে স্পর্শ করেছিল। মাহির নিহিনকে গাড়িতে বসিয়ে কাউকে একটা কল দেয়। কলে কিছুক্ষণ কথা বলে সে গাড়িতে ওঠে। এখনো নিহিনের হৃদস্পন্দন দ্রুত গতিতে চলছে। মাহির গাড়ি স্টার্ট দেয়। নিহিন বলে, আমি তো ফুপ্পিকে কালকে বলেছিলাম আমি যেতে পারবো না, তাহলে ফুপ্পি কেন আপনাকে পাঠিয়েছে? নিহিকে চুপ থাকতে দেখে মাহির নিহিকে ডাকে, নিহি। তোর কি বেশি ক্ষুধা লেগেছে? কিছু নিয়ে আসি তোর জন্য? না লাগবে না।
আচ্ছা ঠিক আছে, প্রায় চলে এসেছি। আম্মুকে বলবো যাতে তোকে তাড়াতাড়ি খাবার দিয়ে দেয়। আম্মু, ওকে খাবার দিয়ে দাও, না খাইয়ে নিয়ে আসছি বাড়ি থেকে। কি বলিস? এরকম কেউ করে? মেয়েটা এতক্ষণ ধরে না খেয়ে আছে, তুই কি বলতো? রাস্তায় হলেও কিছু খাইয়ে দিতি। তোমার না মানে তোমার ভাগ্নি না খেলে আমি কি করব? আমি তো খেতে বলেছিলাম। নিহিন, আয় মা। বাহ, তোকে তো এই জামাটা দারুণ মানিয়েছে। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তোমার ছেলের পছন্দ মানে? এটা তো মাহির পছন্দ করেছে তোর জন্য। মাহির পছন্দ করেছে শুনে নিহির মাহিরের দিকে তাকায়। মাহির সোফার বসে মোবাইল নিয়ে কি যেন করছে। নিহিন মাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসে। মালিহা খান নিহিকে খাওয়াই দেয়। নে, খেয়ে নে। তুমি খাইয়ে দাও ফুপ্পি। আচ্ছা ঠিক আছে। নিহিত খেতে খেতে জিজ্ঞেস করে, আচ্ছা ফুপ্পি, আজকে আমাকে এভাবে নিয়ে আসলে কি ব্যাপার? এভাবে নিয়ে আসছি মানে? কিভাবে নিয়ে আসছি? মাহির ভাই তো আমাকে এক প্রকার জোর করে নিয়ে এসেছেন। সকালে উঠে খেতে পর্যন্ত দেননি। মালিহা খান নিহির কথা শুনে মাহিরের দিকে তাকায়। মাহির মালিহা খানকে কিছু একটা ইশারা করে। তোকে আমার অনেক দেখতে ইচ্ছে করছিল, তাই মাহিরকে বলেছি তোকে নিয়ে আসতে। তুই আমাকে বল, তোকে জোর করে আনতে হয়েছে কেন? তোর বুঝি ফুপ্পির কাছে আসতে ইচ্ছে করে না? এই কয়দিন ফুপ্পিকে এতটা দূরে সরিয়ে দিয়েছিস। অন্য সময় তো ফুপ্পিকে পেলে সারাক্ষণ ফুপ্পির কাছেই বসে থাকিস। কাল তো তোকে আমি দেখিইনি। খাওয়া দাওয়া করে কই চলে গিয়েছিলি? না ফুপ্পি, তুমি আমাকে ভুল বুঝছো। কালকে আমার মাথা ব্যথা করছিল, তাই না হলে আমি তোমার কাছেই থাকতাম। আর আজকে মীরার সাথে দেখা করার কথা ছিল, তাই আসতে চাইনি। মীরাকে এখানে আসতে বল। আর এমনিতেও বিকেলে আরিয়ান, নৌসিন, মাইশা সবাইকে আসতে বলেছি। মিহির ভাবে আরিয়ান আর মীরাকে কাছাকাছি আনার এটা উত্তম সুযোগ, তাই মালিহা খানকে বলে, ঠিক আছে ফুপ্পি, ওকে না হয় বলে দিব, কিন্তু আজ হঠাৎ এত আয়োজন কেন? ওমা, আয়োজন করব না? আমার ছেলেটা এত বছর পর এসেছে। মাইশাও তো এখনো দেখেনি ওকে। না জানিয়ে এসেছে, এই জন্য মাইশা রাগ করে আসেনি। কাল মাহির ফোন করে বোনের রাগ ভাঙিয়েছে, তাই আজ আসছে। মেয়েটাও এতদিন পর শ্বশুরবাড়ি থেকে আসছে, তাই ভাবলাম তোদের ভাই বোন সবগুলোকে একসাথে করি। ও আচ্ছা, বুঝেছি। মাইশা আপু আসবে শুনে আনন্দ লাগছে। কতদিন দেখিনি, আর পিচ্চিকেও তো অনেকদিন দেখি না। মিহিরের কথা শুনে মাহির বিড়বিড় করে বলে, মাইশা আপু আসবে শুনে খুশিতে লাফাচ্ছে, আর আমি যে এত বছর পর এসেছি সেদিকে তার খেয়াল নেই। তুই এখানে বসে কি বিড়বিড় করছিস? খেতে আয়। তুমি তো তোমার আরেক মেয়েকে পেয়ে আমাকে ভুলেই গেছো। আমাকে খাইয়ে না দিলে আমিও খাবো না। বুঝছো ফুপ্পি, তোমার ছেলের হিংসা হচ্ছে। মিহিরের কথা শুনে মালিহা খান হেসে ওঠে আর বলে, তোদেরকে নিয়ে যে আমি কি করব, তো সবাইকে আমি সমান ভালোবাসি, কাউকে ভুলে যাইনি। মাহির, আয়, তোকেও খাইয়ে দেই। মাহির নিহিরের পাশে এসে বসে। মাহির বসতেই নিহির একটু সরে বসে। তারপর মালিহা খান দুজনকেই খাইয়ে দেয়। নিহির জিজ্ঞেস করে, আদিল ভাই কই ফুপ্পি? আদিল একটু বের হইছে, কোথায় গেছে কে জানে। ও বাসায় থাকে নাকি? বেশিরভাগ সময় থাকে বাইরে বাইরে। খাওয়ার সময় হলেই দেখবি চলে আসবে। খাওয়া শেষে মাহির কোথায় যেন বেরিয়ে যায়। এই সুযোগে নিহির মাহিরের রুমে যায়। এতদিন মাহির না থাকতে রুমটা বন্ধ ছিল। নিহির ঘুরে ঘুরে রুমটা দেখছে। রুমটা সুন্দর করে গোছানো। রুমে একটা বিছানা আর এক পাশে একটা ড্রেসিং টেবিল, এর অপোজিটে সাইডে একটা আলমারি, এছাড়াও একটা বুকশেলফ সহ আরো টুকটাক অনেক ফার্নিচারই রয়েছে। এসব দেখতে দেখতে হঠাৎ কিছু একটা মনে হতেই মিহির বেলকনিতে যায়। সেখানে তার কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পায়। আজ থেকে 6 বছর আগে মিহি এই বাড়িতে আসলেই দোলনার জন্য বায়না করত। একদিন মাহির তার রুমের ব্যালকনিতে একটা দোলনা বানিয়ে দেয়। মাহিরের ব্যালকনিটা বেশ খোলামেলা, হাওয়া বেশ সহজেই দোল খাওয়া যায়। আজও সেই দোলনাটা এখানেই আছে। মিহির চটজলদি দোলনায় বসে পড়ে। ওখানে বসতেই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। সে এই দোলনার জন্য কতই না বায়না করেছিল। মাহির তার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখত না। মাহির তাকে সব সময় দোল দিয়ে দিত। মাহির দোলনা না দিলে মিহির দোলনায় বসতেই চাইতো না। এসব ভেবেই তার চোখে কোণে পানি জমে। হঠাৎই কেউ পেছন থেকে তাকে দোল খাওয়াতে দেখে চমকে ওঠে।
পিছন ফিরে তাকিয়ে মাহিরকে দেখতে পায়। মাহির দোল দিয়ে দিচ্ছে ঠিক ছেলেবেলার মতো। মাহিরের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। এখন কে যেন মাহিরের কাছাকাছি আসতেই তার বুকের ভেতরটা কেমন করে ওঠে। এ এক অজানা শিহরণ বয়ে যায়। মিহির জিজ্ঞেস করে, আপনি কখন এসেছেন? তুই যখন ভাবনায় ডুবেছিলি তখনই এসেছি। মাহিরের কথা শুনে মিহির উঠে চলে যেতে যাবে, আচমকা মাহির তার হাত ধরে নেয়। মাহিরের স্পর্শে মিহিরের হৃদস্পন্দন আবারও জোরালো হয়। মাহির তাকে এক টানে দিতেই সে মাহিরের বুকে এসে পড়ে। মাথা তুলে মাহিরের দিকে তাকাতেই মাহির জিজ্ঞেস করে, কেন আমার কাছ থেকে পালাতে চাইছিস নিহি? আমাকে ছাড়ুন প্লিজ। ছাড়বো, তার আগে বল কেন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস? ছোটবেলায় তো আমাকেই খুঁজে বেড়াতি, তাহলে এখন কেন তোর এই পরিবর্তন? মাহিরের কথা শুনে নিহির তাচ্ছিল্য সুরে হেসে বলে, তখনকার সময়ের সাথে এখনকার সময়ের অনেক পার্থক্য মাহির ভাই। যে মাহির ভাইকে আমি সবসময় খুঁজে বেড়াতাম, সেই মাহির ভাই আজ থেকে 6 বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। মিহিরের এই কথা শুনে মাহিরের বুক কেঁপে ওঠে। সাথে সাথে নিহিরকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার মিহির রুমে থেকে বেরিয়ে যায়। মাহির দেয়ালে হেলান দিয়ে নিচে বসে পড়ে। আরে আর বলে, তুই কেন এরকম করছিস নিহি? তুই কি বুঝতে পারিস না এই মাহিরের হৃদয় জুড়ে শুধু একজনেরই অবস্থান, আর সেটা হলি তুই। তোকে ছাড়া যে আমি অসহায়। তোর এই কথাগুলো যে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। কেন আমাকে বোঝার চেষ্টা করছিস না নিহি? আমি যে তোর জন্যই তোকে ছেড়ে গিয়েছিলাম। কি করে বুঝাই আমি তোকে? তোকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। আমার অস্তিত্ব জুড়ে শুধু আছিস তুই। যেদিন এটা বুঝতে পারবি সেদিন তোর এই কথাগুলোর জন্যই তুই কষ্ট পাবি। আমি জানি আমি এখনো তোর জীবন থেকে হারিয়ে যাইনি। তোর মনের কোথাও না কোথাও এখনো মাহির আছে, সেটা আমি বুঝতে পারি। একদিন তুইও বুঝবি। অন্যদিকে নিহি অন্য রুমে গিয়ে থম মেরে বসে থাকে আর মনে মনে বিড়বিড় করতে থাকে, আসলে কি আমার জীবন থেকে আপনি হারিয়ে গেছেন? হারিয়ে গেলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমি কেন আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়ছি? আমি যত চাইছি আপনার কাছ থেকে দূরে থাকতে, তত আপনি আমার কাছাকাছি চলে আসছেন। এসব ভাবতে ভাবতে নিহিরের মনে পড়ে সে তো মীরাকে এখনো কলই দেয়নি। মীরার কথা মনে পড়তেই নিহি মীরাকে কল দেয়। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম আসসালাম। আমি তোকে এখনই কল দিতাম, কখন আসবি জিজ্ঞেস করার জন্য। আমিও এই জন্যই কল দিয়েছি। আমাকে মাহির ভাই ফুপ্পির বাসায় নিয়ে আসছে। ফুপ্পি নাকি আমাকে দেখতে চাইছিল। তাহলে তো আজকে দেখা হবে না। হবে, ফুপ্পি বলেছে তোকে এখানে আসতে। কি বলছিস পাগলের মতো? আমি তোর ফুপ্পির বাসায় যাব? না না, আমি যাব না। তুই না আসলে ফুপ্পি তোকে কল দিবে। আয় না প্লিজ, এখানে সবাই আসবে, মজা হবে। সবাই আসবে মানে মাইশা আপু, নওশিন আর আরিয়ান ভাইয়া, ওরাও আসবে বিকেলে। তাও এভাবে যাওয়া সম্ভব না। দাঁড়া, আমি এক্ষুনি ফুপ্পিকে ফোন দিচ্ছি। মালিহা খানের জোরাজোরিতে মীরা আসার জন্য রাজি হয়। নিহিন আবার রুমে আসতে গেলে আবার মাহিরের মুখোমুখি হয়। মাহিরকে পাশ কাটিয়ে চলে যাবে তার আগেই মাহির বলে, নিহি মাহিরের দিকে এক পলক তাকিয়ে রুমে ঢুকে যায়। রুমে বসে বিড়বিড় করে বলে, আমাকে আপনার কাছ থেকে দূরে থাকতে হবে। আপনার কাছাকাছি গেলে যে আমি দুর্বল হয়ে পড়ছি বারবার। তুই চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবি না নিহি, ব্যর্থ চেষ্টা করছিস। এই বলে সে বেরিয়ে যায়। বিকেল বেলা আরিয়ান আর নওশিন চলে আসে। আদিল, নওশিন, আরিয়ান, নিহি একসাথে ডাইনিং এ বসে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝখানে, ফুফি, মাহির এখনো আসছে না কেন? কখন বেরিয়েছে? ছেলেটা সেই যে দুপুরের দিকে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। খেয়েও যায়নি। কত করে বলেছিলাম খেয়ে যেতে, কিন্তু তার নাকি খিদে নেই। কলও করেছি তোরা আসার আগে, বলল আসতে একটু দেরি হবে। ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় বুঝতে পারি না। মালিহা খানের কথা শুনে নিহি ভাবে, মাহির ভাইকে আমার উপর রাগ করে না খেয়ে বেরিয়ে গিয়েছেন। আমার এইভাবে ওনাকে অ্যাভয়েড করা উচিত হয়নি। যাই হোক, উনি তো আমার চেয়ে বয়সে বড়, এটা আমি ঠিক করিনি। এইসব ভাবতে ভাবতে নিহিন রুমে যায়। সে চিন্তা করে মাহিরকে কল দেবে, কল দিয়ে সরি বলবে যাতে তাড়াতাড়ি বাসায় চলে আসে। কিন্তু মাহিরের কল করে কিভাবে কি বলবে সে বুঝতে পারছে না। অনেকক্ষণ পর নিহি মনে সাহস জুগিয়ে মাহিরকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে রিসিভ হয়। অপর পাশে মানুষটা নীরব। রিসিভ করে কোনো কথাই বলছে না। কথা বলছে না দেখে, মাহির ভাই, আপনি কোথায়? আছি কোথাও, একটা কাজে এসেছি। আর কিছু বলবি? হুম, বল।
সরি মাহির ভাই। সরি কেন? আমার আপনার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। এছাড়াও আপনি তখন আমাকে ডাকার পর আমার আপনার কথা শোনা উচিত ছিল। মিহিরের কথা শুনে মাহির মুচকি হাসে আর বলে, এটা বলার জন্য ফোন করেছিস? এটা তো বাসায় আসলেও বলতে পারতি। আর একটা কথা, কি? আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। পুপ্পির আপনাকে নিয়ে টেনশন হয়। শুধু ফুপি টেনশন হয় বলে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলছিস, আর কারণ আমাকে নিয়ে কোনো চিন্তা নেই? মাহিরের কথা শুনে নিহি কি বলতে বুঝতে পারে না। সে তো টেনশন হচ্ছিল বলেই ফোন করেছে। কিছু একটা কি ওনাকে বলা ঠিক হবে? কি হলো, চুপ করে আছিস যে? আরিয়ান ভাইয়ারা চলে আসছে, সবাই আপনাকে খুঁজছে মাহির ভাই। জানি, আরিয়ান কল করেছিল আমাকে। রাখছি। বল। আপনি এখনো না খেয়ে আছেন? সেসব তুই জেনে কি করবি? খেয়ে নেবেন প্লিজ, আর তাড়াতাড়ি। একদমে কথাগুলো বলে কল কেটে দেয় নিহি। সে এতক্ষণ কিভাবে কথাগুলো বলেছে সেটা ভাবছে। এখন হার্টবিট দ্রুত গতিতে চলছে। অন্যদিকে মাহিরের ভালো লাগছে এটা বুঝতে পেরে যে নিহিন তার জন্য এখনো চিন্তা করে। সকালের বিষয়টা তার একটু মন খারাপ হলেও নিহিনের সাথে এখন কথা বলে মন ভালো হয়ে গিয়েছে। নিহির একটু ধীরে সুস্থে হয়ে মালিহা খানের কাছে যায়। কিরে, তুই রান্নাঘরে কেন এসেছিস? যা গিয়ে সবার সাথে গল্প কর। না ফুপ্পি, আমি তোমাকে একটু হেল্প করি। আমাকে হেল্প করতে হবে না মা, আমার প্রায় সব কাজ শেষ। আমি একটু পর আসছি, তুই যা। ঠিক আছে। নিহির আবারও আড্ডায় জয়েন করে। নিহির আসতেই আদিল জিজ্ঞেস করে, কোথায় গেছিলি তুই? তোকে ছাড়া আড্ডা জমে? ফুপ্পি কি করছে দেখতে গেছিলাম। এ বাবা, আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। সবাই উৎসুক দৃষ্টিতে নিহিরের দিকে তাকায়। আমি মীরাকে আসতে বলেছিলাম, কিন্তু ও একা একা কিভাবে আসবে? বাসা তো চিনবে না। এরপর আনিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি তো ওদের বাসা চিনো, একটু গিয়ে নিয়ে আসো না প্লিজ। আমি কিভাবে? তাহলে তুই সহ চল আমার সাথে। আমি গেলে কি করে হবে? আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না। তারপর আরিয়ানকে বলে, প্লিজ ভাইয়া তুমি একা যাও না, আমার এখন বের হতে ইচ্ছে করছে না। আরিয়ান বাধ্য হয়ে চলে যায় নিহিরকে আনতে। আদিলকে যেতে বলেছিল কিন্তু সে যায়নি। নিহিন মীরাকে কল দেয়। আরিয়ান নিতে আসছে এটা জানিয়ে মীরা নিহিনকে বকতে থাকে। নিহিন রেডি হতে বলে, টুক করে ফোনটা কেটে দেয়। আরিয়ান মীরার বাসার সামনে এসেই মীরাকে কল দেয়। নিহিন আসার সময় মীরার নাম্বারটা দিয়ে দিয়েছিল। মীরা কল রিসিভ করে সালাম দেয় আর বলে, আপনি চলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি আসছি এখনই। 5 মিনিটের মধ্যে মীরা চলে আসে। মীরার পেছনে বসতে যাবে তখনই আরিয়ান বলে, সামনে এসে বসো। মীরা সামনে এসে বসে। আরিয়ান গাড়ি স্টার্ট দেয়। অনেকক্ষণ দুজনে নিশ্চুপ। নীরবতা ভেঙে, তুমি কি আনইজি ফিল করছো? না, আমি ঠিক আছি। আমি বনুকে বলেছিলাম সাথে আসতে, ও আসেনি। ও তো আমাকে ফাঁসাতে পারলেই মজা পায়, আসবে কেন? কিছু বললে? কই না তো। বনু বলেছিল তোমার নাকি স্কুল লাইফ থেকেই বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তোমাকে আগে কখনো দেখিনি। সেদিনই ঘুরতে যাওয়ার সময় ফার্স্ট টাইম দেখেছিলাম। বাসায় আসো না কেন? আমি আপনাদের বাসায় কয়েকবার গিয়েছি, যখনই আপনি হয়তো বাসায় থাকেন না, তাই দেখা হয়নি। ওহ আচ্ছা। তারপর মনে মনে বলে, আগে যদি তোমার সাথে দেখা হয়ে যেত তাহলে আমার জীবনে প্রেম আরও আগে আসতো। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর আগে কোনোদিন কোনো মেয়েকে দেখে চোখ আটকায়নি, কিন্তু তোমাকে দেখার পর থেকে ইচ্ছে হয়েছিল সারা জীবন তোমার দিকে তাকিয়ে থেকেই জীবন পার করে দেই। তোমাকে দেখার পর থেকেই ভেবেছিলাম আবার কবে এই মায়াবতীকে দেখতে পাবো, কিন্তু আজ বনুর কারণে দেখা হয়ে গেল। থ্যাঙ্কস টু ইউ বনু। গভীর মনোযোগ দিয়ে কি এত ভাবছেন? ওই না তো। কথা বলতে বলতেই তারা বাড়ির সামনে চলে আসে। বাড়ির ভেতরে ঢুকতেই মিহির এসে মীরাকে জড়িয়ে ধরে। তারপর বিড়বিড় করে বলে, কেমন আছেন ভাবিজান? ভাইয়ের সাথে সময় কেমন কাটলো? তোকে তো আমি পরে দেখে নিব। মিহির মীরাকে ছেড়ে মুচকি হাসে। মীরা মালিহা খানকে সালাম দেয়। মালিহা খান সালামের জবাব দিয়ে বলে, আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না আন্টি, কোনো সমস্যা হয়নি। মালিহা খান মীরাকে নাস্তা দিয়ে মাহিরকে কল দেয়। মাহির কল রিসিভ করতেই মালিহা খান বলে, তোরা ভাই বোন কি সবসময় আমাকে টেনশনে রাখার জন্য বসে থাকিস? এখন আসছিস না কেন? কোথায় তুই? সবকিছু ব্যবস্থা করতে একটু তো সময় লাগবে আম্মু, তুমি জেনে বুঝে এসব প্রশ্ন করছো কেন? এতক্ষণ সময় লাগে?
ওইদিকে মাইশারাও এখনো আসলো না, তুই এখনো বাসায় আসলি না। তোর আব্বু যদি এসে তোদের দেখতে না পায় তাহলে তোদের সাথে বকা আমাকেও দিবে। আমি 15 মিনিটের মধ্যেই আসছি। ঠিক আছে। মালিহা খান ফোন রাখতেই কলিং বেল বেজে ওঠে। আদিল গিয়ে দরজা খুলে মাইশা আর তার মেয়ে এসেছে। আদিল দেখেই মাইশা মেয়ে আরোহীকে কোলে নিয়ে নেয়। তারপর মাইশা অভিমানী স্বরে বলে, এ তো কেউ দেখতেছেই না। এটা বলতেই আদিল মাইশাকে জড়িয়ে ধরে। হয়েছে, আমি বলার পর আর জড়িয়ে ধরতে হবে না। মাহির কোথায়? জিজ্ঞেস করতেই পেছন থেকে একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসে, এই তো আমি। এটা বলেই মাহির এগিয়ে মাইশাকে জড়িয়ে ধরে। মাহির জড়িয়ে ধরতেই মাইশা কান্না করে দেয়। কাঁদছিস কেন? তারপর মাইশা মাহিরকে কিল ঘুষি দিতে দিতে বলে, ফাজেল ছেলে, আমরা এতদিন বলার পরও আসলি না, আর এখন না জানিয়ে চলে আসছিস। এটার বলিস না প্লিজ। এসে থেকে সবার কাছ থেকে বকা শুনছি। কোথায় ভেবেছিলাম সারপ্রাইজ দিয়ে সবাইকে অবাক করে দিব, তা না হয়ে এখন বকা শুনতে হচ্ছে। মাইশাদের গলা শুনে সবাই রুম থেকে বেরিয়ে আসে। মিহি এসে মাইশাকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো আপু? এতক্ষণে একজন আবার খবর নিল। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ। এটা বলে সে আরোহীকে কোলে তুলে নেয়। তারপর মালিহা খান রান্নাঘর থেকে এসে মেয়েকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, তুই একা এসেছিস? জামাই কোথায়? ওরা আজকে একটা কাজে ঢাকায় বাইরে যেতে হচ্ছে, তাই আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। ও আচ্ছা। রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিচ্ছে আর মাহির শুধু মিহিরের দিকে তাকিয়ে আছে। বাকিরা আড্ডায় ব্যস্ত থাকা খেয়াল না করলেও মীরা ব্যাপারটা লক্ষ্য করে। আদিলকে কথায় মাহির চোখ সরিয়ে নেয়। চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। না না, এটা খেলবো না, চল আন্তাক সরি খেলি। আচ্ছা ঠিক আছে, ছেলেরা এক দলে, মেয়েরা এক দলে। তাহলে কে আগে গাইবে? আর কে? মাহির গাইবে। আমি কেন? তোর গলায় গান শুনেছি সেই কখন, তাই তুই আগে গাইবি। মাহির গেয়ে উঠে, মন একে একে দুই, একাকার আমি তুই। আর না চোখ ফিরে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস। ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম, ডাক নামে ডেকে যায় সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালেই সর্বনাশ। মাহির গানে এতটা বিভোর হয়ে গিয়েছিল যে কেউ তাকে থামায়নি। মিহি অনেকদিন পর মাহির ভাইয়ের গলায় গান শুনেছে। এতক্ষণ মাহিরের গায়ে ছিল, ততক্ষণ মিহির আনমনে মাহিরের দিকে তাকিয়েছিল, মুগ্ধ হয়ে মাহিরের গান শুনছিল। হঠাৎ আরিয়ান তালি মারতেই মিহিরের হুঁশ ফিরে। আরিয়ান বলে, বাহ ভাই বাহ, তোর গলা এখনো সেই আগের মতোই আছে। গান গাইতে গাইতে তো একেবারে গানের মধ্যেই ডুবে গিয়েছিলি। গানটা কি স্পেশাল কারোর জন্য ছিল? মাহির আরিয়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। হয়েছে, এবার মেয়েদের পালা, তালিবস্য দিয়ে গান গাইতে হবে। মাইশা স দিয়ে একটা গান গায়। এভাবে কিছুক্ষণ খেলার পর মালিহা খান সবাইকে ঘুমোতে যাওয়ার জন্য বলে। আড্ডা দিতে দিতে এখন 11টা বাজে গিয়েছে, তারা খেয়াল করেনি। মালিহা খান মীরা আর নিহিনের কে নিয়ে চলে যান আর যাওয়ার সময় বাকিদেরকে কিছু একটা ইশারা করে। মিহি আর মীরা এক রুমে শুয়েছে, দুজনে একসাথে হওয়ায় গল্প জুড়ে দিয়েছে। আরিয়ানের পাঠানোর জন্য মীরা নিহিকে অনেকক্ষণ বকেছে। নিহি চুপচাপ শুনেছে। তারপর হঠাৎই মীরা বলে, আজকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি। নিহিন উৎসুক দৃষ্টিতে তাকায় আর জিজ্ঞেস করে, কি? মাহির ভাই কি তোকে পছন্দ করে? মানে? মানে মাহির ভাই তোকে ভালোবাসে? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? জি, আমার মাথা একদম ঠিক আছে। আর মীরা কখনো না জেনে না বুঝে হুটহাট কিছু বলে না, বুঝেছেন? তোর এরকম কেন মনে হলো? আমরা আজকে যখন আড্ডা দিচ্ছিলাম তখন উনি অপলক তোর দিকে তাকিয়েছিলেন আর ওনার চোখে আমি তোর প্রতি একটা মুগ্ধতা দেখেছি। আমার মনে হচ্ছে উনি তোকে ভালোবাসে। এরকম কিছুই না, তুই হুদাই আজেবাজে বকছিস। হয়েছে, আর লোকাতে হবে না ননদিনী, তুমিও আমার চোখে ধরা পড়ে গিয়েছো। আমি আবার কি করলাম? মাহির ভাই যখন গাইছিল তুই ওনার দিকে তাকিয়েছিলি, মনে হচ্ছিল তুই অন্য দুনিয়াতে চলে গিয়েছিস।
এরকম কিছুই না, ওনার গলা সুন্দর তাই সবাই মুগ্ধ হয়ে শুনছিল, সেম আমিও। আচ্ছা, ধীরে ধীরে সব বেরিয়ে আসবে। তুই আগে বল, তুই কখন কাঁদছিলি কেন? কখন? কালকে বিকালে যখন তোকে কল করেছিলাম তখন আমি স্পষ্ট বুঝেছি তুই কেঁদেছিস। আর তুই আমাকে কি যেন বলবি বলেছিলিস, বল। আমি জানি না আমি কেন কান্না করেছি, কেন এত কষ্ট পাচ্ছি। কিসের কষ্ট? সব ক্লিয়ার করে বল। মাহির ভাইয়া দেশে আসার পর থেকে আমার কষ্ট হচ্ছে। আজ থেকে 6 বছর আগে মাহির ভাইয়া বিদেশে চলে গিয়েছিলেন। তখন আমার আর মাহির ভাইয়ার সম্পর্কটা ছিল অন্যরকম। আমি মাহির ভাইয়া বলতে পাগল ছিলাম। উনিও নওশিনের চেয়ে আমাকে বেশি ভালোবাসতেন। আমার সব আবদার ছিল ওনার কাছে। আমি কিছু চাওয়ার আগেই উনি আমাকে দিয়ে দিতেন। আরিয়ান ভাই, আদিল ভাই, কারোর কাছে আমি এত আবদার করতাম না। হয়তো উনি আমার সব আবদার পূরণ করতেন বলেই আমি ওনার কাছে আবদার করতাম। আমি মাহির ভাইয়ের সাথেই বেশি মিশতাম, সব কথা মাহির ভাইকেই বলতাম। মাহির ভাইও আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন। আমি রাগ করলে কিংবা আমার মন খারাপ থাকলে কিভাবে যেন উনি বুঝে যেতেন। কেউ আমাকে ওনার মতো বুঝতো না। যখন থেকে শুনেছিলাম মাহির ভাই দেশের বাইরে চলে যাবে, তখন আমার অনেক কষ্ট হচ্ছিল। আমার বিশ্বাস ছিল যে আমি যদি একবার ওনাকে বলি না যেতে, তাহলে উনি যাবেন না, কারণ উনি তো আমার সব আবদার রাখতেন। এটাও নিশ্চয়ই রাখবেন, কিন্তু সেটা হলো না। আমি ওনাকে অনেক করে বলার পরেও উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই আমি কেমন যেন হয়ে গেছিলাম। কিছুই ভালো লাগতো না, কারোর সাথে ভালো করে কথা বলতাম না। ওনার প্রতিও আমার তীব্র রাগ জমে গিয়েছিল। বয়স কম হওয়াতে হয়তো আমি ওনার চলে যাওয়াটা মেনে নিতে পারিনি। আমার ছোট মনে ওনার চলে যাওয়াটা তীব্র আঘাত করেছিল। চলে যাওয়ার পর আমি কোনো দিন ওনার সাথে কলেও কথা বলিনি। অনেক দিন কষ্ট হয়েছিল। এরপর ধীরে ধীরে সব মানিয়ে নিয়েছি। নিজের মনকে এটাই বুঝিয়েছি, মাহির ভাই যেমন আমার কথা না ভেবেই চলে গিয়েছিলেন, আমিও আর ওনার কথা ভাববো না। মাহির ভাই চলে গিয়েছেন তো কি হয়েছে, আমার তো আরও ভাই বোন আছে। এরপর আরিয়ান ভাইয়াই আমাকে আগলে রাখতেন। মাহির ভাই যাওয়ার আগে আরিয়ান ভাই তেমন বাড়িতে থাকতেন না, তাই ওনার সাথে আমার মাহির ভাইয়ের মতো এত ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। কিন্তু মাহির ভাই চলে যাওয়ার পর আরিয়ান ভাই আমার খেয়াল রাখতেন। কখন কি লাগবে না লাগবে সব উনি দেখতেন। মনেই হয় না যে আমি ওনার চাচাতো বোন। উনি নওশিনকে যতটা ভালোবাসেন, আমাকেও ঠিক ততটাই ভালোবাসেন। মাঝে মাঝে তো মনে হয় নওশিন না, আমি ওনার আপন বোন। আমার ভাইয়া বলে বলছি না, আরিয়ান ভাইয়া আসলেই অনেক ভালো। দেখবি তোকে বিয়ের পর একদম রানীর মতো করে রাখবে। আমাদের কথা ছাড়, তোর আর মাহির ভাইয়ার কথা বল। আর কি বলবো, সবই তো বললাম। তুই বলছিস তুই নিজেকে শক্ত করে নিয়েছিলি, তাহলে তোর এখন কষ্ট পাওয়ার কারণ কি? 6 বছর হয়ে গেল, তাহলে এখনো কেন তোর কষ্ট হচ্ছে? তখন না হয় ছোট ছিলি তাই কষ্ট পেয়েছিলি, কিন্তু এখন এত বছর পর তোর তো সব ভুলে যাওয়ার কথা। মানে আমি বলতে চাইছি, আগের মতো টান তো থাকার কথা না, তাহলে কষ্ট পাওয়ার কারণ কি? সেটাই তো আমি বুঝতে পারছি না, আমি কেন কষ্ট পাচ্ছি। ওনার সামনে গেলেই কেন আগের সব কথা মনে পড়ে যায়? ওনাকে দেখলেই কেন আমি দুর্বল হয়ে পড়ি? আসলে কি আমি কোনোদিন ওনাকে মন থেকে মুছে ফেলতে পেরেছিলাম? বিশ্বাস কর, আগে আমার মাহির ভাইয়ের কথা মনে পড়লেও এতটা খারাপ লাগতো না, কিন্তু যেদিন থেকে ওনাকে দেখেছি সব কষ্ট যেন বের হয়ে আসতে চাইছে। বারবার ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কেন উনি সেদিন আমার কথা রাখেননি, কেন চলে গিয়েছিলেন।